রাত্রি বলল, আমি কি আসতে পারি? এমনভাবে বলল যেন সে এখনই এখানে এসেছে। শুভ মিমকে ছেড়ে দেয়। মিম তো লজ্জায় শেষ। আরে আসো না, নিজের বোনের রুমে আসতে আবার অনুমতি লাগে নাকি? সরি, আমি মনে হয় তোমাদের ডিস্টার্ব করলাম। মিম বলল, আরে না, কি যে বলো, আসো, কি বলবে বলো। আসলে আমার না একা ঘুমাতে খুব ভয় করছিল, তাই তোমার সাথে ঘুমাতে আসছিলাম। বানিয়ে বানিয়ে কথাগুলো বলল। মিম বলল, আরে এসো এসো, আমিও তো একা ঘুমাতে কিছুটা ভয় পাই। ভালোই হলো তোমাকে পেয়ে। শুভ তোর আগে ওখান থেকে উঠে চলে যায়। শাকচুন্নি খাটাস, তোর আবার ভয় করে? তুই তো নিজেই ভূতনি। দিলি তো আমার ভালোবাসার 12টা বাজিয়ে। আমি জানি এটা তুই ইচ্ছে করেই করেছিস। রেগে নিজ মানে কথাগুলো বলল শুভ। পরের দিন সকালে চিৎকারের শব্দে শুভর ঘুম ভেঙে যায়। শাহনাজ বেগম শুভ শুভ বলে চিৎকার করছে। শুভ দৌড়ে নিচে যায়। নিচে গিয়ে যা দেখে তা দেখে শুভর মাথা ঘুরতে লাগলো। মিম সিঁড়ি থেকে পিছলে পড়ে গেছে, মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। শুভ তাড়াতাড়ি নেমে মিমকে ধরে, নিজের পরনে থাকা টি শার্ট খুলে মিমের মাথায় বেঁধে দেয়, তারপর হাসপাতালে নিয়ে যায়। শুভর বাবা বাদে সকলেই শুভর সঙ্গে হাসপাতালে যায়। শুভ মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, কি থেকে কি হয়ে গেল ভাবতেই পারছে না। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। শুভ কাতর গলায় মিমের কি অবস্থা জিজ্ঞেস করলো। ডাক্তার বলল, রোগীর অবস্থা বেশি খারাপ না, কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে পারে। আর তাছাড়া রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই 2 ব্যাগ ও পজিটিভ রক্তের দরকার। আপনাদের মধ্যে কারো থাকলে বলুন। শুভ বলল, আমার ও পজিটিভ রক্ত, আমি দেব রক্ত আমার ভালোবাসার মানুষকে। শুভ চলে যায় রক্ত দিয়ে। মিম বেঁচে যাওয়াতে একজনের মনে অনেক কষ্ট হয়। মিমের জ্ঞান ফিরলে শুভকে তার পাশে দেখতে পায়। চিন্তায় মুখটা পুরো শুকিয়ে গেছে। মিম বলল, তোমার এই অবস্থা কেন? আমি একদম ঠিক আছি, দেখে তো মনে হচ্ছে সারাদিন মুখে কিছু দাওনি। তোমার এই অবস্থা দেখে খাবার আমার গলা দিয়ে নামবে মিম? এই কথাটা বলল শুভ। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমারও খুব খিদে পেয়েছে। তুমি প্লিজ খাবার আনো, আজকে আমি তোমাকে খাইয়ে দেবো আর তুমি আমাকে খাইয়ে দিবা। মিমের কথাগুলো শুনে শুভ মুচকি হেসে দিল। শুভ চলে গেল খাবার আনতে, তারপর তারা দুজন দুজনকে খাইয়ে দিল। এসব দেখে রাত্রির গায়ে আগুন জ্বলছে। 6 দিন পর শুভরা মিমকে নিয়ে বাসায় এলো। শুভ বলল, মিম, তোমার এই অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো একটু খুলে বলবে? মিম বলতে শুরু করলো, আমি ঘুমিয়েছিলাম, রাত্রি আমাকে ডাক দিল, বলল এখন নাকি আমাকে নিয়ে বাগানে যাবে সে। আমিও আর মানা করিনি, তাই ফ্রেশ হয়ে রাত্রির সাথে বেরিয়ে পড়লাম। তারপর সিঁড়ির কাছে আসতেই রাত্রি আমাকে বলল ও নাকি ওর ফোনটা ভুলে রুমে রেখে এসেছে, আমাকে যেতে বলে ও রুমে চলে গেল। আমি সামনের দিকে পা বাড়ালাম। 2-3 সিঁড়ি যাওয়ার পর পায়ের নিচের জায়গাটা অনেক পিচ্ছিল মনে হলো। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যেতে লাগলাম। ভাগ্যিস রেলিংটা ধরেছিলাম, নয়তো মনে হয় আমি আর বেঁচে ফিরতে পারতাম না। শুভর কেন জানি মনে হচ্ছে এই ঘটনাটায় রাত্রির কোনো না কোনো হাত আছে। শুভ যা ভাবছে তাই যদি হয়ে থাকে তাহলে রাত্রিকে মেরেই ফেলবে শুভ। শুভ খোঁজ লাগানো শুরু করে এই ব্যাপারে, কারো কাছ থেকে কিছু জানতে পায় না। শেষে শুভ রুজিনা খালার কাছে যায়। রুজিনা হলো শুভদের বাড়ির কাজের লোক। প্রথমে রুজিনা কিছু বলতে পারে না, পরক্ষণে রুজিনা বলে উঠল, বাবা শুভ, একটা কথা বলতাম, রাগ করবা না তো? আরে না, রাগ কেন করব, নির্ভয়ে বলেন। তোমাগো বাড়িতে যে একটা নতুন সেমরি আইছে না, ও কিন্তু সুবিধার না। আমার মনে হয় মিম মামুনের এই দুর্ঘটনার পিছনে ওনার কোনো হাত আছে। এবার রুজিনা বলল, আসলে কালকে রাইতে তারা অনেকবার দেখছি রান্নাঘরে ঘোরাঘুরি করতে, আর সকালে এসে আমি দেখি সয়াবিন তেল অনেক কমে গেছে। আমি তখন বুঝতে পারিনি। আর সকালে আপনারা মিম মামুনিরে হাসপাতালে নিয়ে যাওয়ানোর পর সে আবার আইছিল। আইসা যেখানে মিম মামুনি পিছিল খেয়ে পড়েছিল সেখানে ভেজা কাপড় দিয়ে মুছে দিছে। আমি তো অবাক হয়ে যাই যে এত বড় লোকের মাইয়া হঠাৎ মোছামুছি শুরু করলো কেন। শুভ এখন বুঝতে পেরেছে কে করেছে এই কাজ। শুভর মন চাচ্ছে এখনই রাত্রি মেয়েটাকে গলা টিপে মেরে ফেলি, তবু আরও বেশি শিওর হওয়ার জন্য আমাকে সিসিটিভি ফুটেজ দেখা দরকার। শুভদের বাসায় যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা শুধু শুভ আর শুভর আব্বু আলমগীর খান জানেন। শুভ সিসিটিভি ফুটেজে একদম স্পষ্ট দেখতে পারছে সকাল 9:17 রাত্রি একটা হলুদ ক্যান থেকে তেল জাতীয় কিছু জিনিস ঢেলে শিশির সাথে লেপটে দিচ্ছে। রাত্রির এই জঘন্যতম কাজ দেখে শুভর মাথা 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে থাকে। শুভ আর দেরি না করে একটা চিৎকার দিয়ে সবাইকে ড্রয়িং রুমে ডাকে। সবাই আসছে। শাহনাজ বেগম মিমকে হুইল চেয়ারে করে নিয়ে আসছে। রাত্রিও আসছে। কি হলো শুভ,
এত রাতে সবাইকে ডাকলে যে? চুপ, একদম চুপ। সবার সামনে শুভ সিসিটিভি ফুটেজটা চালু করে। ভিডিওটা দেখে রাত্রি ঘামতে থাকে। রাত্রি মনে মনে বলে, এ বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, আমি তো জানতামই না। এখন মনে হয় ধরা খেয়ে গেলাম। সবাই ভিডিওটা দেখে রাত্রির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ গিয়ে রাত্রির গালে একসাথে 10-12টা থাপ্পড় মারে। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে রাত্রি নিচে পড়ে যায়। তোর সাহস তো কম না, আমার কলিজে আঘাত করার চেষ্টা করেছিস, কেন করলি এমন বল? এই কথা শুনে রাত্রি বলল, আমি ওকে তোমার পাশে মানতে পারবো না, আমি যে তোমায় ভালোবাসি, তুমি শুধু আমার। রাত্রির কথা শুনে শুভ আর নিজেকে ঠিক রাখতে পারে না। শুভ এবার রাত্রিকে লাথি মারতে যায়। আলমগীর খান কোনো মতে শুভকে থামায়। আলমগীর খান বলেন, কি করছিস শুভ? তুই যদি এখন ওকে মারিস, তারপর যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে তোর ঝামেলায় পড়তে হবে। আমি পুলিশকে খবর দিচ্ছি, এই নোংরা মেয়েটাকে যা শাস্তি দেবার তা আইনের লোকেরাই দেবে। বাবা, আমি ওকে ছাড়বো না। ও কি করে পারলো আমার ভালোবাসার মানুষের ক্ষতি করতে? আমি ওকে মেরেই ফেলবো। এই কথা শুনে আলমগীর খান বললেন, তোর কিছু করতে হবে না। এবার শুভ রাত্রিকে উদ্দেশ্য করে বলল, ওই তুই কি করে পারলি ওর ক্ষতি করতে? তোর কি একবারও বিবেকে বাঁধল না? আর যে মেয়ে তোর এত বড় বড় বিপদে নিঃস্বার্থে সাহায্য করলো, তাকে শেষ পর্যন্ত মেরে ফেলতে চেয়েছিলি? বিশ্বাস করো শুভ, আমি তোমাকে ভালোবাসি দেখেই এটা করেছি। তবুও কি তুমি আমার ভালোবাসা উপলব্ধি করতে পারছো না? কথাগুলো কিছুটা মনমরা হয়ে বলল রাত্রি। রাত্রির মুখ শক্ত করে চেপে ধরে শুভ বলল, চুপ, আমি তোর নোংরা মুখ থেকে ভালোবাসার শব্দটা শুনতে চাই না। আরে তোকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, তার বদলে তুই দিয়েছিলি ধোঁকা। আর মিম তোকে এত সাহায্য করলো, তার বিনিময়ে তুই মিমকে মৃত্যু উপহার দিতে চেয়েছিলি। আচ্ছা তুই কি মানুষ? আমি এত কিছু বুঝি না, আমি শুধু তোমায় ভালোবাসি। প্লিজ তুমি আমাকে আবার ভালোবাসার সুযোগ দাও। কথা দিলাম তোমাকে সারা জীবন সুখে রাখবো। এ কথা শুনে শুভ বলল, সুখ সুখ সুখ, তুই রাখবি সুখে? বলে রাত্রির মুখে থুতু দিল শুভ। আসলে মানুষ যে এতটা খারাপ হতে পারে তা আমি তোকে না দেখলে জানতেই পারতাম না। আগে তো তোর উপর একটু মায়া হতো, এখন তো তোর আওয়াজ শুনতে ঘৃণা লাগে। রাত্রি বলে, সে তোমার যাই লাগুক, তোমাকে পেতে হলে যদি আমার এর চেয়ে খারাপ কাজ করতে হয় তাও আমি রাজি। তুই আর খারাপ হওয়ার সময় পাবি না। তোকে যদি আজীবন জেলের ভাত আমি না খাইয়েছি, আমার নামও শুভ না। মিম রাত্রির কথা শুনে পুরো অবাক। আমি তোকে নিজের বোন মনে করেছিলাম, আর ও কিনা এমন জঘন্য কাজ করলো আমার সাথে। শুভ ঠিকই বলেছিল, আমি দুধ দিয়ে কালসাপ পুষেছিলাম এতদিনে। নিজ মনে কথাগুলো বলল মিম। আলমগীর খান পুলিশকে অলরেডি ইনফর্ম করে দিয়েছে, আর কিছু সময়ের মধ্যে পুলিশ চলে আসবে। শুভ বলল, তুই আর 1 মিনিটও আমার বাসায় থাকতে পারবি না। আর কখনো যদি তোকে আমার সামনে পাই, তাহলে তোকে গলা টিপে মেরে ফেলবো, আমি বলে দিলাম। লেভেললেস কোথাকার। এই কথা শুনে রাত্রি বলল, তুমি যাই করো, তোমাকে আমি আমার করেই ছাড়বো। পুলিশ এসে পড়েছে। রাত্রিকে তারা থানায় নিয়ে গেল। রাত্রি যাবার সময় বলে গিয়েছে, শুভ আমি আবার আসবো। শুভ বলল, আরে যা যা। রাত্রি এখন জেলে রয়েছে, অনেক কষ্ট হচ্ছে তার এখানে। সে কখনো ভাবিনি যে তারও একদিন জেলে থাকতে হবে। রাত্রি মনে মনে বলল, শুভ তুমি এই মিমের জন্য আমাকে এই জেলে বন্দি করতে একটু ভাবলে না। আমি তো এসব তোমার জন্য করেছি। তোমায় ভালোবাসা কি আমার ভুল? সব কিছুই মিম মেটার জন্য হয়েছে। আমি ওকে ছাড়বো না। তুমি তো কিছুদিন পর মিমকে বিয়ে করবে, বিয়ে করো, সমস্যা নেই। আমি তারপরও তোমাকে আমার করবই। একা একাই বলছে রাত্রি। এদিকে শুভ বলল, মিম তোমাকে আমি বলেছিলাম ওই অমানুষটাকে যেন বাসায় না রাখো, দেখলে তো কি হলো। শুভ আমি সত্যি বুঝিনি যে ও এতটা ভয়ানক। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি একবার ভাবো, যদি সেদিন তোমার কিছু হয়ে যেত, তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম, আর নিজেকে ক্ষমাই বা কী করে করতাম। আচ্ছা বাদ দাও, এখন এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। তুমি বরং এখন আমাদের বিয়ে নিয়ে আলোচনা করো। কোথায় শপিং করব, তুমি কি কালারের পাঞ্জাবি পরবা বিয়ের দিন, আমি কীরকম সাজবো, ইত্যাদি ইত্যাদি। শুভর মাথায় হাত দিয়ে, না আগে ওই রাত্রিকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, তারপর আমাদের বিয়ে। শুভ রাত্রির নামে একটা জোরালো মামলা করে। যেহেতু শুভ অনেক বড় বিজনেসম্যান, তাই রাত্রির বিচার কার্য খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। রাত্রিকে আজ কোর্টে নিয়ে এসেছে। আজ রাত্রির নামে করা মামলার রায় দেবে আদালত। আদালত সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে রাত্রিকে অ্যাটেম্প টু মার্ডারের দায়ে 1.5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। শুভ আজ অনেক খুশি, কারণ তার সবচেয়ে ঘৃণার মানুষটা আজ তার পাপের ফল পেয়েছে। আদালতের রায় শোনার পর রাত্রির পা থেকে যেন মাটি সরে যায়।
রাত্রি কোনোভাবেই মানতে পারছে না তাকে আরও 1.5 বছর ওই বন্ধ আবদ্ধ জেলে থাকতে হবে। এই কয়দিন থেকে রাত্রির অবস্থা নাজেহাল। রাত্রি শুভকে ডাক দেয় শেষবারের মতো কথা বলার জন্য। শুভ, তুমি এতটা নির্দয় হতে পারলে? তুমি না আমায় ভালোবাসতে? আমি নির্দয়, কারণ দয়া মানুষের সাথে দেখাতে হয়। কোনো বিষাক্ত কালসাপের সাথে দয়া দেখানো নিহাত বোকামি ছাড়ার কিছু নয়। ঠিক আছে, তবে তুমি মনে রেখো, আমি বেঁচে থাকতে মিম আর তোমাকে ভালোভাবে থাকতে দেব না। তোমাদের আলাদা আমি করবই করব। তুমি আমার না হলে আর কারো হবে না। আরে যা, দেখব তুই কি করতে পারিস। রাত্রি জেলে এসেছে আজ প্রায় 15 দিন। তার মানে হলো আজ মিম আর শুভর বিয়ে। এটা ভেবে রাত্রির কলিজা কেঁপে উঠল। এদিকে শুভ আর মিমের বিয়েটা খুবই ধুমধাম করে হলো। আলমগীর খান খুব খুশি আজ। সে তার পছন্দের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে পেরে। বাকি সবাইও অনেক খুশি। মিম আর শুভ দুজনেই আজ অনেক খুশি। মিম বসে আছে বাসর ঘরে বউ সেজে। শুভ আস্তে আস্তে ঘরে ঢুকলো। মিম শুভকে আসতে দেখে বিছানা থেকে উঠে মাথা নত করে শুভর পায়ে সালাম করে। আরে কি করছো? কারোর সামনে মাথা নত করা ঠিক না, মুখে সালাম দিলেই হয়। তারপর শুভ মিমকে নিয়ে খাটের ওপরে বসলো, মুখের ওপর থেকে ঘুমটা সরিয়ে দিল। তারপর তারা তাদের নতুন জীবন শুরু করলো। 1 বছর হয়ে গেল শুভ আর মিমের বিয়ের। খুব সুন্দরভাবে কাটছে শুভ আর মিমের জীবন। আজকের দিনটা শুভর কাছে অনেক স্পেশাল, কারণ একটা খুব ভালো খবর দিয়েছে মিম তাকে। শুভ, আজকে থেকে আমাদের বাবুর জন্য জামা কাপড় কেনা শুরু করো। লজ্জা মাখা গলায় কথাগুলো বলল মিম। বাবু মানে? শাহনাজ বেগম বললেন, মানে হলো তুই বাবা হতে চলেছিস। কি সত্যি? খুশিতে শুভর মনটা ভরে গেল। শাহনাজ বেগম বলল, তুই তো অফিসে ছিলি। সকালে মিম মাথা ঘুরিয়ে পড়ে যায়। তারপর ডাক্তার এসে চেক আপ করে বলল মিম মা হতে চলেছে। যাক, এতদিনে আমাদের নাতি নাতনি নিয়ে খেলার স্বপ্নটা পূরণ হতে চলেছে। শুভর কাছে এখন নিজেকে সবথেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে। এদিকে জেলে থেকে রাত্রে আস্তে আস্তে অনেক হিংস্র হয়ে পড়েছে। জেলে প্রতিটা দিন তার কাছে জাহান্নামের মতো মনে হয়। তার অবশ্য একটা কারণও আছে। কারণটা হলো রাত্রিদের জেলে যে জেলার দায়িত্বে আছে সে অনেক দুশ্চরিত্রের। রাত্রিকে প্রতিনিয়ত শাস্তির ভয় দেখিয়ে ধর্ষণ করেই যাচ্ছে। রাত্রি কোনো প্রতিবাদ করতে পারছে না, কারণ তার কথা কেউ বিশ্বাস করবে না। রাত্রি তার এই অবস্থার জন্য মিমকেই দায়ী করেছে। রাত্রি বলল, মিম যদি না থাকতো শুভর লাইফে, তাহলে শুভ আমাকে আবার নিজের করে নিত। কিন্তু ওই মিমটার জন্য শুভ আমাকে দূর করে দিয়েছে। ওর জন্য আজ আমি এই জাহান্নামে বন্দি। আমি ওকে ছাড়ব না। একবার জেল থেকে বেরিয়ে নিই, তারপর তার জীবন আমি শেষ করে দেব। মিমের প্রেগনেন্সির আজ 6 মাস পূর্ণ হলো। শুভ সবসময় মিমের পাশে থাকে আর মিমের যত্ন নেয়। এদিকে রাত্রি জেল থেকে ছাড়া পায়। রাত্রি এখন একটাই লক্ষ্য, মিমকে শেষ করা। রাত্রি খুবই বাজে একটা প্ল্যান করে মিমকে মারার আর শুভকে নিজের করার জন্য। জেলে থেকে থেকে একটা মেয়ে গ্যাংস্টারের সাথে পরিচয় হয় রাত্রির। রাত্রি এখন তার হয়ে কাজ করে। রাত্রি মিম আর শুভর প্রত্যেকটা মুভমেন্ট ফলো করে। সে সুযোগ খুঁজতে থাকে কবে সে মিমকে একা পাবে। একা পেলে মিমকে কিডন্যাপ করে নিবে। শুভ আজ মিমকে নিয়ে কিছু টেস্ট করাতে এসেছিল। আর মাত্র 1 মাস পর রাত্রির ডেলিভারি। ভাবতেই ভালো লাগছে শুভর। শুভ আর মিম টেস্ট করে হাসপাতাল থেকে বের হলো। যেই গাড়ির সামনে গেল অমনি একটা ছোট ছেলে শুভকে পেছন থেকে ডাক দেয়, ভাইয়া। কি বলো? তোমাকে না আমার আপু ডাকছে, আপনার সাথে তার জরুরি কথা আছে। কে তোমার আপু আর তোমাকে ডাকছে কেন? কেন ডাকছে তা জানি না, আপনি প্লিজ আসুন। শুভ মিমকে গাড়িতে বসিয়ে দিয়ে ছেলেটির সাথে যায়। শুভ চলে যাওয়ার পরই কিছু লোক এসে মিমকে গাড়ি থেকে তুলে নিয়ে যায়, মানে কিডন্যাপ করে। শুভ ছেলেটির সাথে যাচ্ছে। ছেলেটি একটি গাড়ির কাছে এসে গাড়ির লুকিং গ্লাসে টোকা দেয়। টোকা দিয়ে ছেলেটা চলে যায়। তারপর লুকিং গ্লাসটা খুলে যায়। শুভ দেখে এ আর কেউ নয়, রাত্রি। রাত্রিকে দেখে শুভর মেজাজটা গরম হয়ে যায়। কেমন আছে শুভ? সেটা তোর মতো মানুষের না জানলেও হবে। এখন বল, কেন ডেকেছিস? রাত্রি বলল, এমনি তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে করছিল, তাই। আমার কাছে এত ফালতু সময় নাই যে তোর সাথে কথা বলবো। শুভ চলে যেতে চায়। এমন সময় রাত্রি শুভকে ডাক দেয়, শুভ, এখন যদি যেতে চাও তাহলে যেতে পারো, তবে মনে রেখো একটু পর তুমি আমার কাছে আমার সাথে কথা বলার জন্য বেকুল হয়ে যাবে। আমাকে কি পাগলে পেয়েছে যে তোর সাথে কথা বলবো? শুভ চলে যায়। গাড়ির সামনে আসতেই দেখে গাড়ির দরজা খোলা, ভিতরে মিম নেই। এটা দেখে তো শুভ খুব চিন্তায় পড়ে যায়। এই অবস্থা নিয়ে মিম কোথায় যেতে পারে? একলা মনে কথাগুলো ভাবে।
শুভ। আধা ঘন্টা ধরে মিমকে খুঁজছে শুভ, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। রাস্তায় চিল্লিয়ে চিল্লিয়ে মিম বলে চিৎকার করে ডাকছে। সবাই শুভর দিকে তাকিয়ে আছে পাগল মনে করে। এমন সময় শুভর ফোনে একটা কল আসে। শুভ দেখে অচেনা নাম্বার, তবু ফোনটা রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে খুব জোরে হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। কি, মিমকে খুঁজছো? অবশ্য খুঁজে কোনো লাভ নেই, ও তো এখন আমার কাছে। কুত্তার বাচ্চা, আমার মিম কোথায় আছে বল। আমার মিমের কিছু হলে তোকে আমি ছাড়ব না। ওই কুকুরের বাচ্চা, আমার মিম কোথায়? আরে আরে, এত হাইপার হচ্ছ কেন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি এখনও, শুধু বেঁধে রেখেছি। আমার মিমকে ছেড়ে দে প্লিজ। তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এই তো লাইনে এসেছো তুমি। আমি যা চাইব তাই তুমি আমাকে দেবে, না হলে তোমার মিমকে অন্য দুনিয়ায় পাঠিয়ে দেব। আরে ও তো এখন প্রেগনেন্ট, এই অবস্থায় তুই ওকে কষ্ট দিস না দয়া করে। তুই না একজন মেয়ে, তোর কি কোনো দয়া মায়া নেই? রাত্রি বলল, দয়া মায়া? হা হা হা। আমাকে এতদিন অন্ধকার জেলে আটকে রেখেছিলি, তখন তোমার দয়া মায়া কোথায় ছিল? শুভর পকেটে আরেকটি ফোন ছিল। সেই ফোন দিয়ে শুভ রাত্রির সাথে কথা বলা অবস্থায় পুলিশে চাকরিরত তার বন্ধু রাহাতকে একটা মেসেজ দিল। মেসেজে বলল এই নাম্বারটা ট্র্যাক করে এখন কোথায় আছে সেটা শুভকে জানাতে। এবার শুভ বলল, রাত্রি তোমাকে জেলে পাঠানো হয়েছে তোমার অন্যায়ের জন্য, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? এত কিছু আমি বুঝি না, তুমি আগে আমার ডিমান্ড পূরণ করো, তারপর আমি মিমকে ছেড়ে দেবো। ওকে ওকে বলো তুমি কী চাও। আমি তোমাকে আজই বিয়ে করব, তারপর মিমকে ডিভোর্স দিবে, বুঝছো? সি, তোকে করব বিয়ে? এটা কখনো সম্ভব না, না হলে মিমকে আর জিন্দা দেখা লাগবে না। এ কথা বলল রাত্রি। শুভ, এই না না, তুই ওর কোনো ক্ষতি করবি না, আমি রাজি, বল কোথায় আসতে হবে। এই তো আমার সোনা বাবুটা আমার কথায় রাজি হয়েছে। আধা ঘন্টা পর তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে চলে আসবে, বুঝছো? বুঝেছি। এর মধ্যে যেন আমার মিমের কোনো ক্ষতি না হয়। ওসব তোমায় ভাবতে হবে না, দরকার পড়লে একটু জামাই আদরও করব। কথা বলল রাত্রি। রাত্রি ফোন কেটে দিয়ে মিমের চুলের মুঠি ধরে। ওই, তোর দিন শেষ। শুভ আজ আমাকে বিয়ে করবে, ভাবতে আনন্দ লাগছে। তোর জন্য আমার শুভ আমাকে ওই জেলে বন্দি করে রেখেছিল, তোকে আমি কি করে এত সহজে ছাড়ব বল? থু। রাত্রির মুখে থুতু দিল। তোকে আমি নিজের বোন ভেবেছিলাম, তুই যে এতটা নিজ টাইপের তা আমি আগে জানতাম না। এ কথা বলল মিম। রাত্রি মিমের গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। তুই আমাকে মার আর যাই কর, তবে বলে রাখি আমি বেঁচে থাকতে শুভ তোকে কখনো বিয়ে করবে না। যদি এমনই হয় তোকে মেরে দেব, তাহলে তো শুভ আমাকে বিয়ে করবে, কি বলিস? এ কথা বলল রাত্রি। রাত্রির কথা শুনে মিম ঘৃণায় চুপ করে আছে। এদিকে শুভকে রাহাত জানায় এই কলটা মোহাম্মদপুর থেকে করা হয়েছে, জীবনমুখী গোডাউনের আশেপাশেই। শুভ একটা প্ল্যান বানায়। রাত্রি যেহেতু আমাকে আধা ঘন্টা পর ঠিকানা দিবে বলেছিল, আমরা তো ঠিকানাটা পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা যদি এখনই ওখানে পৌঁছে যাই, তার তো অপ্রস্তুত থাকবে। ঠিক এই সুযোগটাই আমাদের নিতে হবে। রাহাত বলল, হ্যাঁ, বুদ্ধিটা তো খারাপ না, তাহলে চল এটাই করি। শুভ, রাহাত সহ আরও কিছু পুলিশ রওনা দিল মোহাম্মদপুরের উদ্দেশ্যে। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল মোহাম্মদপুর জীবনমুখী গোডাউনে। তারা গোডাউন থেকে একটু দূরে গাড়ি পার্ক করে, যাতে রাত্রিরা তাদের অবস্থান বুঝতে না পারে। শুভর মোবাইলে একটা মেসেজ আসে, দেখে রাত্রি ঠিকানা পাঠিয়েছে, সাথে লিখেছে পুলিশ সাথে করে নিয়ে আসলে মিমকে আর জীবিত দেখতে হবে না। শুভ চিন্তায় পড়ে গেছে, এখন কি করা যায়। কিছু সময় ভেবে একটা প্ল্যান বানায় শুভ। শুভ বলে, রাহাত, একটা কাজ করি, আমি প্রথমে যাই রাত্রির কাছে, তারপর ওকে আমার কথায় ভুলিয়ে ভালিয়ে রাখি, যাতে তোরা যখন আসবি তখন রাত্রি অপ্রস্তুত থাকে, বুঝলি? কথাটা কিন্তু মন্দ বলিসনি। তাহলে তুই যা, আর আমরা কখন ভেতরে ঢুকবো সেটা তো বললি না। তাহলে শোন, আমরা ফোনে একজনের সাথে আরেকজন কানেক্টেড থাকবো। যখন শুনবি আয় আয় বলে চিৎকার করছি, তখনই তোরা এসে ওদের ঘিরে ফেলবি। ইটস দ্যাট ক্লিয়ার? ওকে। শুভ চলে যায় ভিতরে। শুভকে আসতে দেখে রাত্রি অনেক জোরে হেসে ওঠে। এত তাড়াতাড়ি এসে পড়েছ তুমি? যাক, ভালোই হলো, এখন বিয়ে করার জন্য প্রস্তুত হও। শুভ বলে, আমি তোমাকে বিয়ে করব, তার আগে আমার মিমকে এখান থেকে মুক্ত করো। মুক্ত তো করবই, আগে আমাদের বিয়েটা হোক। ওই কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করেন। দাঁড়াও, তুমি আগে মিমকে ছেড়ে দাও, তারপর আমি বিয়ে করব, নয়তো তোমাকে বিয়ে করা অসম্ভব। রাত্রি তার সাথী তোমাকে দিয়ে মিমের গলায় ছুরি ধরায়। ওই হারামের বাচ্চা, স্যার মিমকে। তুই কি মানুষ? আরে মিম এখন গর্ভবতী, আর এই অবস্থায় তুই কিভাবে ওকে কষ্ট দিচ্ছিস?
এত কিছু বুঝি না। তুমি যত তাড়াতাড়ি আমাকে বিয়ে করবে তত তাড়াতাড়ি মিমের এই কষ্ট থেকে মুক্তি পাবে। শুভ বলে, আচ্ছা আমি রাজি, তুমি আগে মিমের গলা থেকে ছুরিটা নামাতে বলো। রাত্রি বলল, ওকে তমা, তুই ছুরিটা নামা ওর গলা থেকে। শুভ প্লিজ আমাকে বাঁচাও, আমার খুব ভয় করছে, কেঁদে কেঁদে কথাগুলো বলল মিম। শুভ বুঝে গেছে এখনই রাহাতকে ভিতরে আসতে হবে। এরপর শুভ, আয় আয় আয়, তোকে বিয়ে করব চিল্লিয়ে বলল। রাহাত বুঝে গেছে শুভ ভিতরে যেতে বলছে। রাহাত ও তার সাথীরা ভিতরে গিয়ে রাত্রিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলল। রাহাত বলল, তোমরা আর পালাতে পারবে না, বুঝছো? এখন সবাই আত্মসমর্পণ করাই তোমাদের জন্য ভালো। এভাবে পুলিশ তাদের ঘিরে ফেলেছে দেখে রাত্রি চমকে গেল। রাত্রির দলের লোকেরা বুদ্ধি আঁটতে লাগলো কিভাবে এখান থেকে পালানো যায়। শুভ বলল, কি বিয়ে করবি না? তোকে না বলেছিলাম আমি পাগল হলে তোকে বিয়ে করব না? দেখলি তো সেটাই হলো, এখন জেলে যা। শুভ গিয়ে মিমের শরীর থেকে দড়িগুলো খুলতে লাগলো। রাত্রি নিজের হাত পিছনে নিয়ে বলতে লাগলো, ও তুমি তো ভালোই হুঁশিয়ার। তুমি কি ভেবেছ তুমি আমাকে আবার জেলে পাঠিয়ে মিমকে নিয়ে সুখে থাকবে? কখনো না। তুমি আমার না হলে সমস্যা নেই, তবে তুমি অন্য কারো হতে পারবে না বলেই পেছন থেকে গানটা সামনে এনে মিমের দিকে তাক করে গুলি ছোড়ে। শুভ কোনো রকমে মিমকে আগলে ধরে যাতে মিমের গায়ে গুলিটা না লাগে। রাত্রি চোখ খুলে দেখে গুলিটা শুভর পিঠে লেগেছে আর শুভ মাটিতে শুয়ে কষ্টে কাতরাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেল যে রাহাত রাত্রিকে বাধা দিতে পারল না। রাহাত তাড়াতাড়ি গিয়ে শুভকে ধরে। একে তো মিম প্রেগনেন্ট, তার ওপর শুভর এই অবস্থা দেখে মিম সেন্সলেস হয়ে পড়ে যায়। রাত্রি ঠায় দাঁড়িয়ে আছে, ওর হাত কাছে। ও যেন বিশ্বাস করতে পারছে না যে শুভকে শেষ পর্যন্ত আমার হাতেই মরতে হলো। কি দোষ ছিল শুভর? চোখ ভিজে যাচ্ছে রাত্রির। কনস্টেবলরা যেই রাত্রিকে ধরতে যাবে তখনই তমা একটা ধোঁয়ার বোমা ছাড়লো পুলিশদের সামনে। পুলিশের সামনে এখন সব কিছু ধোয়া ধোয়া হয়ে গেল। এই সুযোগে তমা গিয়ে তাড়াতাড়ি রাত্রিকে টেনে নিয়ে গাড়িতে বসালো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে পালিয়ে গেল। ধোঁয়া শেষ হতেই দেখে রাত্রিসহ তাদের গ্যাংয়ের সবাই পালিয়ে গেছে। রাহাত বলল, আরে ওদের ধরা লাগবে না, ওদের পরে দেখে নেব, আগে আমার বন্ধুকে বাঁচাতে হবে। শুভ আর মিমকে নিয়ে রাহাত গাড়িতে উঠল, খুব দ্রুত হাসপাতালের দিকে ছুটল। 15 মিনিটের মধ্যে ডিম লাইফ হাসপাতালে পৌঁছালো। ডাক্তাররা শুভকে নিয়ে ওটিতে ঢুকলো আর মিমকে নিয়ে গেল অন্য কেবিনে চিকিৎসা করাতে। এদিকে রাত্রিতে একদম কেঁদেই চলেছে, নিজের হাতে শুভকে গুলি করেছে। এখন আর রাত্রি বাঁচতে চায় না এই দুনিয়ায়, কারণ বেঁচে থাকার যে একটাই কারণ ছিল সেটা তো সে নিজেই মেরে ফেলেছে। তমা বলল, রাত্রি দেখ, এভাবে কেঁদে কোনো লাভ নেই, যা হবার হয়েছে। শুভকে ভুলে যাও আর এখান থেকে দূরে কোথাও পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করো। না না, আমি নিজ হাতে শুভকে মেরে ফেলেছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি মরতে চাই। কেঁদে কেঁদে কথাগুলো বলল রাত্রি। দেখ, যা বলার আমি তোমাকে বলে দিয়েছি, এখন তোর যা ইচ্ছা কর, আমরা তোর সাথে নেই। আমার সাথে তোমাদের কাউকে থাকা লাগবে না, আমি একজন খুনি, আমার থেকে তোমরা দূরে থাকো। কথাগুলো বলল রাত্রি। রাত্রি হঠাৎ আসিফের কথা মনে পড়ে, চোখে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে রাত্রির। সব কিছু তোর জন্য হয়েছে, তুই আমার জীবনে না আসলে শুভকে আমার হাতে মরতে হতো না। তুই আমার জীবন পুরো শেষ করে দিয়েছিস, আমি তো মরবই, তবে তোকে সাথে নিয়ে মরব। আসিফকে উদ্দেশ্য করে কথাগুলো বলল রাত্রি। আসিফ নেশা টেশা করে মাত্র ক্লাব থেকে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। সময় রাত 12টার কাছাকাছি। রাত্রি বোরকা পরে হিজাব দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। দূর থেকে আসিফের গাড়ি আসতে দেখেই রাত্রি লিফটের জন্য হাত নাড়াতে থাকে। আসিফের মতো লুচু স্বভাবের মানুষ স্বাভাবিকভাবেই গাড়ি থামায়। আসিফ বলে, কি ম্যাডাম, এনি প্রবলেম? আসিফ জানি না যে এই মেয়েটা রাত্রি। জি, এত রাতে গাড়ি পাচ্ছি না, তাই বিপদে পড়েছি, আপনি কি আমায় একটু লিফট দিবেন? অবশ্যই দেবো, কেন দেবো না, সুন্দরী মেয়েদের লিফট দেওয়াই তো আমার কাজ। দুষ্ট হাসি দিয়ে এই কথাটা বলল আসিফ। আপনি ভিতরে বসুন। রাত্রি গিয়ে গাড়ির পেছনের সিটে বসে। আসিফ বলল, আপনি চাইলে আমার সাথে আমার পাশের সিটেও বসতে পারেন। না থাক, তার দরকার নেই। গাড়ি চলছে আর আসিফ আজে বাজে প্রশ্ন রাত্রিকে করেই যাচ্ছে। রাত্রি তো নিজেকে ঠিক রাখতে পারছে না। এক পর্যায়ে আসিফ বলল, ম্যাডাম, তা আপনি আপনার সুন্দর মুখটা অমন করে ঢেকে রেখেছেন কেন? খুলুন না আপনার মুখের হিজাবটা, একটু দেখি আপনার সুন্দর মুখটা। রাত্রি ভাবে এখনই ঠিক সময় আসিফকে উপরে পাঠানোর। দেখতে চাস আমার মুখ? তাহলে এই দেখ, বলেই মুখের হিজাবটা খুলে ফেলে রাত্রি।
আসিফ লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে ওটা তো আর কেউ না, স্বয়ং রাত্রি। রাত্রি তুমি? আরে সুরের বাচ্চা, আমি তোর জন্য আমার শুভকে হারিয়েছি, আর তুই কিনা সুখে থাকবি? তা হবে না। বলেই জুতার নিচ থেকে লুকিয়ে রাখা ছুরিটা দিয়ে আসিফের গলায় পেছন দিক থেকে ঢুকিয়ে দেয় সর্বশক্তি দিয়ে। ছুরিটা আসিফের গলার পেছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বেরিয়ে যায়। ছুরিটা এমনভাবে আসিফের গলায় আঘাত করেছে যে কয়েক মুহূর্তের মধ্যে আসিফ মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর গাড়িটা সোজা গিয়ে একটা মোটা বট গাছের সাথে অনেক জোরে ধাক্কা খায়। গাছের সাথে ধাক্কা খাওয়ার ফলে আসিফের লাশ গাড়ির সামনের কাছের সাথে লেগে ছিটকে বেরিয়ে যায়। গাড়ির সামনের পাশের পেছনের কাঁচগুলো ভেঙে রাত্রির গায়ে পড়তে থাকে। লোকজন দৌড়ে গাড়ির সামনে আসে, তারপর আসিফ আর রাত্রিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত্রি শুধু শুভ আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে মারতে চাইনি বলতে থাকে। কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে যায় রাত্রি। এদিকে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে আসতে দেখে রাহাত দৌড়ে ডাক্তারের কাছে যায়। শুভর কী অবস্থা এখন? চিন্তা করবেন না, কোনো কারণ নেই, গুলিটা কাঁধে লেগেছিল, আমরা গুলিটা বের করে ফেলেছি, উনি এখন ডেঞ্জার মুক্ত। ডাক্তারের কথা শুনে রাহাত যেন পায়ের নিচে মাটি খুঁজে পেল। অনেক চিন্তায় ছিল রাহাত। রাহাত বলল, শুভর কি জ্ঞান ফিরেছে? আমি কি ওর সাথে দেখা করতে পারবো? ডাক্তার বলল, দেখা করতে পারবেন, তবে একটু সাবধানে, রোগী এখন অনেক দুর্বল। রাহাত আস্তে আস্তে শুভর কেবিনে ঢুকলো। রাহাত বলল, শুভ এখন কীরকম ফিল করছিস? শুভ আস্তে আস্তে চোখ খোলে। ভালো। মিম কোথায় রে? ও ঠিক আছে তো? মিম ঠিক আছে, ওর কেবিনে শুয়ে আছে। রাহাত মিথ্যা বলল, মিমের এখনও জ্ঞান ফেরেনি। আসলে শুভকে এই অবস্থায় কোনো টেনশন দিতে চাচ্ছিল না রাহাত। রাহাত তুই যা, গিয়ে মিমের খেয়াল রাখ, আমি ঠিক আছি। মিমের জ্ঞান ফিরল রাত 3টায়। উঠে দেখে রাহাতের সামনে দাঁড়িয়ে আছে। ভাই শুভ কোথায়? ও ঠিক আছে তো? ভাবি শুভ ঠিক আছে, শুধু একটু দুর্বল, তাই শুভ বিশ্রাম নিচ্ছে। তবু ভাইয়া আমাকে শুভর কাছে নিয়ে চলুন। তা না হয় যাবেন, আগে কিছু খেয়ে নিন, যা ধকল আপনার ওপর দিয়ে গেল। মিম বলল, না, আমি আগে শুভর কাছে যাব, তারপর খাবো। রাহাত বলল, ভাবি আপনি নিজের জন্য না হলে আপনার পেটের সন্তানটা যে আছে তার জন্য খান দয়া করে, না হলে তো একটা বিপদ হতে পারে। ঠিক আছে আমি খাবো, আপনি খাবার পাঠিয়ে দিন। রাহাত একজন নার্সের দ্বারা মিমের জন্য খাবার পাঠায়। এদিকে আসিফকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে, আর রাত্রিকে শারীরিকভাবে বাঁচানো গেলেও মানসিকভাবে ঠিক করা গেল না, অর্থাৎ রাত্রি সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। রাত্রি সারাদিন শুধু বলতে থাকে, শুভ আমি তোমাকে মারতে চাইনি, তুমি আমাকে ক্ষমা করে দাও শুভ, প্লিজ ক্ষমা করে দাও। এই কথাগুলো ছাড়া রাত্রি আর কিছুই বলে না। কখনো চিৎকার করে বলে, আবার কখনো কেঁদে কেঁদে, আবার কখনো বা বিড়বিড় করে শুভর কাছে মাপ চাইতে থাকে পাগল রাত্রি। এর মধ্যে পার হয়ে যায় 1 সপ্তাহ। শুভ এখন মোটামুটি অনেক সুস্থ হলেও এখন তার মিমের জন্য অনেক চিন্তা হচ্ছে, কারণ আজ যে মিমের ডেলিভারি। শুভর বাবা মা শুভকে সাহায্য যোগাচ্ছে। শুভ হুইল চেয়ারে বসে আছে ডেলিভারি রুমের সামনে, আর আল্লাহর কাছে দোয়া করছে মিমের জন্য। রাত 9:33 পৃথিবীতে আরেকটা ছোট শুভর আগমন ঘটেছে। খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে হয় মিমের। নার্স গিয়ে শুভর কোলে শিশুটাকে দেয়। শুভ তার ছেলেকে কোলে নিয়ে এত খুশি হয় যা বলার ভাষা প্রকাশ করা যাবে না। আলমগীর খান আর শাহনাজ বেগমের খুশি যেন আর ধরে না। নাতিকে কোলে নিয়ে আজ তার পৃথিবীর সর্বসুখ অনুভব করতে পারছে। শুভ হুইল চেয়ারে করে মিমের কাছে যায়। মিমের হাতে একটা ছোট্ট করে চুমু খায়। মিম আমি বাবা হয়েছে আর তুমি মা। মিম বলল, মুচকে হাসি দিয়ে, জানো আজ আমি অনেক খুশি। সব বাবারাই কি সন্তানের মুখ দেখে এত খুশি হয় তা আমি জানি না, সব বাবারাই তোমার মতো খুশি হয়। পেছন থেকে আলমগীর খান বলে ওঠে, মা মিম তুমি আমার সবচেয়ে বড় ইচ্ছেটা পূরণ করেছো, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। শাহনাজ বললেন, আরেকটা কথা, এখন তো নাতির মুখ দেখলাম, তার নাতনির মুখটা কবে দেখব? মিম আর শুভ ভীষণ লজ্জা পায়। মা কি বলছে এসব সবার সামনে? কাকি তো ঠিকই বলেছে, এখন তো আমি শুধু ভাতিজা পেলাম, ভাতিজি তো একটা দরকার, কি বলেন কাকা? এই কথা শুনে শুভ বলল, রাহাত তুইও? শুভর কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। আসিফের বাবা রাত্রির নামে খুনের মামলা করে, কিন্তু আদালত আসিফের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করে, কারণ আসিফ যে খুন হয়েছে তেমন কোনো আলামত খুঁজে পায়নি আদালত। আর সবচেয়ে বড় কথা হলো রাত্রি একজন মানসিক রোগী তথা পাগল, তাকে শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে। তাই আদালত রাত্রিকে একটি সরকারি পাগলখানায় পাঠানোর নির্দেশ দেয়, আর সেই থেকে রাত্রি
গাজীপুরের একটি পাগলখানায় থাকে। রাহাত চেয়েছিল রাত্রির নামে একটা কেস ফাইল তৈরি করতে শুভকে গুলি আর মিমকে কিডন্যাপ করার কারণে, কিন্তু রাত্রির মানসিক অবস্থা দেখে রাহাত আর এগোয় না। মনে মনে বলে, আল্লাহর বিচার মহান বিচার। দেখতে দেখতে আরও 2 বছর পেরিয়ে যায়। শুভ তার ছেলের নাম রেখেছিল শুভ্র। শুভ্র এখন একটু একটু কথা বলতে পারে, হাঁটতে পারে। আজ মিমের একটি কন্যা সন্তান হয়। তার নাম শুভ্রার সাথে মিল রেখে শুভ্রা রাখা হয়। এই শুভ্র আর শুভ্রাই হলো শুভ আর মিমের চোখের মণি, বেঁচে থাকার অনুপ্রেরণা। খুব সুখে কাটতে থাকে তাদের জীবন। পাগলখানে বন্দি রাত্রি তার পাপের ফল ভোগ করতে থাকে। সারাক্ষণ শুধু শুভর কাছে ক্ষমা চাইতে থাকে। রাত্রি জানে না যে শুভ বেঁচে আছে। রাত্রির ধারণা শুভ মারা গেছে শুধুমাত্র তার জন্য। কুটি কষ্টের মধ্যেই পাগলাগারোতে রাত্রির কেটে যায় 4টি বছর। এভাবে আর কতদিন? অবশেষে একদিন রাত্রি 4 তলার উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ভাবে এই ওসিলে শুভ যদি তাকে মাফ করে দেয়। শুভ সকালে বসে বসে পত্রিকা পড়ছিল। এমন সময় একটা খবর দেখে তার চোখ আটকে যায়। খবরের লেখা ছিল, গাজীপুরে রাত্রি নামক এক পাগল ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। শুভ রাত্রিকে একদম ভুলে গিয়েছিল। এমন সময় রাহাত শুভর বাসায় কলিং বেল বাজায়। শুভ গিয়ে দরজা খুলে দেয়। শুভ আর রাহাত সোফায় বসে আছে। রাহাত বলল, রাত্রি মেয়েটা কিন্তু তোকে অনেক ভালোবাসতো। হঠাৎ এই প্রশ্ন? কারণ রাত্রি কাল দুপুরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। শুভ বলে, হ্যাঁ, মাত্রই তো পড়লাম খবরটা, নর্মাল ভাব নিয়ে। এরপর রাহাত বলে, বেঁচে থাকতে রাত্রি নাকি সারাদিন তোর কাছে মাপ চাইতো, কান্না করতো, আর যেই রুমে থাকতো সেখানের দেয়াল থেকে শুরু করে সব রকম আসবাবপত্রে শুধু তোর নাম লিখতো। এমনকি ওর শরীরের অধিকাংশ স্থানে তোর নাম লেখা বলেই কিছু ছবি দেখাতে লাগলো শুভকে। শুভ দেখল দেয়ালে দেয়ালে শুধু লেখা, শুভ, আমি তোমাকে মারতে চাইনি, আমাকে তুমি ক্ষমা করে দিও। শুভ, ও শুভ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আর শরীরের অধিকাংশ জায়গায় ধারালো জিনিস দিয়ে কেটে শুভর নাম লেখা। রাহাত বলল, শুভ, তোর কি ওর জন্য কষ্ট হচ্ছে না? শুভ চোখের চশমা খুলতে খুলতে বলতে থাকে, কষ্ট তো হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, তবে কি করার বল। আমি ওকে জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম। ওর জন্য নিজের পরিবারকে ছাড়তেও দ্বিধাবোধ করিনি, কিন্তু তখন ও টাকার প্রেমে অন্ধ হয়ে আমার ভালোবাসাকে ক্ষণিকের মোহ বলে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। পরে সে নিজের ভুল বুঝতে পেরেছে। আমাকে পাওয়ার জন্য কেমন অমানুষ হয়ে উঠেছিল তা তো তুই নিজেই দেখেছিস। এত ভালোবাসার পরেও ও আমাকে আর আমার ভালোবাসাকে তখন কি উপাধি দিয়েছিল জানিস? রাহাত বলল, কি? শুভ দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবাসার পরেও। সমাপ্ত।